আলু ভাজা হবে, পটল ভাজা হবে, বেগুন ভাজা হবে, উচ্ছে ভাজা হবে। আবির কি করছিস? এই তো নিম পাতা মাখছি। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? দেখো আজকে কিন্তু পয়লা বৈশাখ, আর আমাদের গ্রাম বাংলার মফস্বলে পয়লা বৈশাখ মানে সেই নস্টালজিয়াকে কিন্তু আমরা আজও ধরে আছি। সকালবেলা ঘুম থেকে উঠে নিম হলুদ মাখা, তার পূর্বে সেগুলোকে বেটে রাখা, তাছাড়া গোয়াল ঘরে ক্ষীর তৈরি করা এবং নানান রকমের ব্যঞ্জন রান্না করা দিয়ে আমাদের কিন্তু গ্রাম বাংলার মেয়েদের আজকের দিনটা শুরু হয়। নমস্কার, সুপ্রভাত। আজকের দিনটা মানে বছরের প্রথম দিনটাই মায়ের মুখ থেকেই শুরু হলো। বাঙালির নতুন বছর শুরু, আমরা যাকে নববর্ষ বলে জানি। সত্যি বলতে কি, এখন ফেসবুকে কিংবা ইউটিউবে আমরা সবসময় হাহুতাশ ভরা এরকম পোস্ট দেখতে পাই যে যেখানে আমাদের নস্টালজিয়া আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সেই রকম না হারিয়ে যাওয়া কিছু নস্টালজিয়া নিয়ে আজকে আমার এই ভিডিও। পয়লা বৈশাখ মানে সকালবেলা উঠে আমাদের শত কাজ। আমাদের বাঙালিদের মায়ের প্রথম কাজ থাকে স্নান করার আগে সমস্ত কাজকর্ম সেরে এভাবে তুলসী গাছের উপরে মালসা বেঁধে দেওয়া। এটাকে আমরা গ্রাম বাংলার কিন্তু ঝাড়া বাঁধা বলি, যার সাহায্যে কিন্তু ওপরে জল দিয়ে দেওয়া হয় এবং প্রত্যেক দিন স্নানের শেষে ওখানে জল রাখলে প্রতিদিন ওখান থেকে হালকা হালকা ফোঁটা ফোঁটা করে জল কিন্তু তুলসী গাছের গোড়ায় পড়ে। আর এই মালসা বাঁধার কাজটা কিন্তু আমাদেরই বাড়ির লক্ষ্মী আমার মায়ের ওপরেই বর্তায়। আমি সকালবেলা মা যখন এই মালসাটা বাঁধছিলাম একটা ভিডিও করছিলাম আর মাকে একটু সাহায্যও করেছি। মা এখানে ফুল, তারপরে প্রদীপ, ধূপ দিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে যেমন তার ভক্তিকে নিবেদন করছেন, তার সাথে সাথে কিন্তু পালন করে যাচ্ছেন গ্রাম বাংলায় আজীবনকাল চলতে আসা এই পয়লা বৈশাখের ধারাবাহিকতাকে। আসলে এগুলোই আমাদের নস্টালজিয়া, যা আস্তে আস্তে আমরা হারিয়ে যেতে দেখি। শুধু তাই নয়, এর বাইরেও কিন্তু ভিন্ন অনেক কাজ আমাদের থাকে। আমাদের তুলসী গাছটা অনেক বড় হয়ে গেছিলো বলে মা একটু কেটে কুটে ছোট করে দিয়ে এরকম ফাঁকা ফাঁকা লাগছিল, সেই জন্য। যাই হোক, এরপরে আমি কিন্তু নিম হলুদ বাটতে চলে গেছিলাম। তোমরা জানো নিম হলুদ কিন্তু পয়লা বৈশাখের দিন মাখতেই হয়। হ্যাঁ, আমি এই মাখতের সাথে হর্ষটা যোগ করলাম এই কারণে, কারণ এটা বাধ্যতামূলক। আমরা সারা বছর আর যাই করি না কেন, এই পয়লা বৈশাখের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গাছের নিম পাতা পেড়ে আনি, আর বাজার থেকে কেনা হলুদ কিংবা বাড়িতে থাকা হলুদ যাই হোক না কেন, সেগুলো কিন্তু ভালো করে বেটে মিহি করে রেখে দিই। স্নানের আগে সারা গায়ে আমরা 8 থেকে 80 প্রত্যেকেই এই নিম হলুদ মাখি এবং তারপরে স্নান করি। যদি আমরা বছরের একটা দিন না করে সারা বছর যদি এরকম সপ্তাহে একবার হলেও নিম পাতা হলুদ মাখতে পারতাম, তাহলে সত্যি আমাদের কিন্তু বাঙালির অনেক রোগ নিরাময় হয়ে যেত। কারণ নিম পাতার যে কতখানি গুণ সেটা কিন্তু আমরা সবাই জানি। এই নিম হলুদ বাটার দায়িত্বটা কিন্তু আমার উপরেই ছিল, কারণ মেজদে কিন্তু বাড়ির অন্যান্য সবই কাজ করছিল। আমাদের পুঙ্খানুপুঙ্খ যে কোনো জিনিস কিন্তু ধোয়া, সেগুলো পরিষ্কার করা, এই সমস্ত কাজ আমাদের উপর থাকে। তো আমার যারা কাকি খুড়িমা রয়েছে তাদের বাড়িতে আজকে কি কি রান্না হচ্ছে, চলো সেইগুলো আমরা জেনে নেব। তো আমি এখানে আমার কাকিমাদের বাড়িতে এসেছি। কাকিমা দেখতে পাচ্ছি অনেক সবজি কাটছে। আচ্ছা, আজকে কাকিমা কি কি রান্না হবে? ডাল হবে, আলু ভাজা হবে, পটল ভাজা হবে, বেগুন ভাজা হবে, উচ্ছে ভাজা হবে, বাবা, মাংস হবে, মাছের ঝাল হবে, চাটনি, পাঁপড়। আচ্ছা, আজকের দিনে এত কিছু রান্না বান্না যে করা হয়, মানে এটা কি তোমরা বিশ্বাস করো যে আজকের দিনে রান্না বান্না অনেক কিছু করলে আগামী সারা বছর ভালো খেতে পারবো? হ্যাঁ, বিশ্বাস করি। এই বিশ্বাস অনুযায়ী এতগুলো রান্না হয়? বিশ্বাস করি, আমার মা কাকিমারা করে এসেছে তাই আমরা। আচ্ছা, আর তুমি কি মুখে হলুদ মেখেছো? হ্যাঁ, হলুদ মেখেছি। আচ্ছা, বেশ বেশ, তাহলে খুব ভালো। চলো আমরা আর কাকিমারা কি কি রান্না করছে জেনে নেব। তো এখানে আমি আমার আরও একটা কাকিমার বাড়িতে চলে এসেছি। কাকিমার অনুপস্থিতিতে কাকিমার মেয়ে এখানে সব কাজ করছে, আমার বোন। আচ্ছা রিমি, কি কি রান্না হচ্ছে আজকে জানতে পারি? আলু ভাজা, চিচিঙ্গে ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, পটল আলু ছক্কা, মাংস, মাছ। আচ্ছা, আর নিম হলুদ কখন মাখা হবে? একটু পরে। বাটা হয়ে গেছে নিম হলুদ? বাহ, দেখাও তো কোথায় বেটেছো। হাফ মাখা হয়েছে আর হাফ হয়নি। বাহ, এটা হচ্ছে বাঙালির ঐতিহ্য, সকাল সকাল নিম হলুদ মেখে স্নান করে সমস্ত সবজি টবজি কেটে রান্না বান্না করা। বোধহয় মাংস আর কি রেডি করছে। কাকিমা, আজকে মাংস কি অনেক দাম নিয়েছে? 200 টাকা কেজি কাটা। বাপরে, 150 টাকা হচ্ছে কি গোটা গোটা। আর এটা কি চিংড়ি আছে? চিংড়ি, এটা এই কুটি চিংড়ি, এই 50 টাকা। আচ্ছা কাকিমা, তুমি তো বিয়ের পরে এখানে বহু বছর আছো, তুমি তো দেখছো যে তোমাদের এখানে মানে আমাদের এখানে
পয়লা বৈশাখের দিন এত কিছু রান্না বান্না, এত আয়োজন। তোমার বাপের বাড়িও কি এগুলো হতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এগুলো বাঙালি থেকে দেখে আসছি এইরকমই। আর সেইগুলোই আবার এখানে এসে পালন করতে হচ্ছে, মানে এগুলো বাঙালির নস্টালজিয়া, তাই না? শ্রেষ্ঠ হচ্ছে মানে পয়লা বৈশাখে আমরা খুব মানে। আর আজকে রান্নার পরে বিকালে কি প্ল্যান আছে? বিকালে ওই যে মোটর ভ্যান ভাড়া করেছি, হ্যাঁ। সবাই মিলে একসঙ্গে আমরা সব জায়গা সব একসঙ্গে যাওয়া হবে, খুব আচ্ছা, মজা করব। একদম একদম। তো সবশেষে আমি এলাম আমারই বাড়িতে। তো আমার মা আজকে কি কি রান্না করছে মায়ের থেকে জেনে নেবো। মা, এটা কি ঠাকুর ঘরে রান্না হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, কি কি রান্না হচ্ছে ঠাকুরের জন্য? আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, বটবটি ভাজা, জিত্তু ফুল ভাজা হবে, কলমি শাক ভাজা, ডাল, না ডাল মানে আম ডাল হবে, আচ্ছা আচ্ছা। আমের চাটনি হবে, পনির। আর আমাদের জন্য আমিষ? আমিষ মানে মাছ হবে, ডিম হবে, মাংস হবে। আচ্ছা, আর এই যে তরকারিগুলো ঠাকুর ঘরে হবে এগুলো ওরা খাবে। বাহ, চলো দেখা হবে এবার রান্নাঘরে রান্না করতে করতে। যখন মারা অন্যান্য কাজ করছে ততক্ষণ আমার মনে হলো যে আমি ঘরের বিছানাটা পরিষ্কার করে নিই, নতুন বিছানা চাদর পেতে নেব। আসলে আজকের দিনে আমরা সমস্ত ঘরের খুঁটিনাটি একদম সেই মানে ছাঁটা কুচতে ধোয়া থেকে শুরু করে আরো বাকি যা রয়েছে, সেই নুনের ছোট্ট ডিব্বা হোক কিংবা ছোট্ট ব্রাশ হোক, সব কিছু আজকে আমরা পরিষ্কার করি। তো আজকে এখন আমি নতুন বিছানাটা পেতে নিচ্ছি। তারপরে আমার এই ঘরটা পুরো আমি পরিষ্কার করেছি, ফ্রিজটা পরিষ্কার করেছি, বাকি আমার বইয়ের র্যাক ট্যাক এভরিথিং সব আমি পরিষ্কার করে নিয়েছি। সকাল সকাল এই এত কাজ করতে করতে আর কথা বলতে বলতে আমার কিন্তু বাড়ির বিছানাটা পাতা হয়ে গেছে। এবারে আমি চলে গেছিলাম আমারই কাকিমার এক গোয়ালে, যেখানে কিন্তু ক্ষীর বানানোর জন্য কাকিমা প্রস্তুতি নিচ্ছিলেন। এখানে তার অনেক কাজ করা হয়ে গেছে, দেখছিলাম দুটো এখানে কাদা দিয়ে ঠাকুর বানানো হয়েছে এবং ঠাকুরের উদ্দেশ্যে তিনি এখানে নৈবেদ্য বা ক্ষীর তৈরি করবেন, আর যেটা কিন্তু প্রত্যেক বছর প্রত্যেকের গোয়ালে কিন্তু করতে হয়। কাকি, এটা কি ঠাকুর? এটা ভগবতী ঠাকুর। আচ্ছা, মানে আজকের দিনে গোয়ালে এই পুজোটা করতে হয়? পুজো করতে হয় আচ্ছা। গোয়ালে, মানে গরু থাকে তো হ্যাঁ, হ্যাঁ। ঠাকুরটা ওই জন্য গোয়ালে পুজো করতে যেহেতু হয়। আমরা গরুকে আমাদের দেবতা রূপে হ্যাঁ। আর কি মানি। হ্যাঁ। তো এখানে কি হবে মালসায় আজকে? মালসায় এটা ক্ষীর হবে, ভগবতী ঠাকুরের ক্ষীর হবে। আচ্ছা আচ্ছা, বেশ। ক্ষীর পাবো তো আমরা করার পরে? হ্যাঁ হ্যাঁ, খাবার দেবো। একদম একদম। আগে আমাদের অনেক বড় গোয়াল ছিল, মানে আমাদের সবার আর কি। তো এখন অনেকেই গরু বিক্রি করে দিয়েছে, তাই প্রস্তে যেমন গোয়ালও ছোট হয়ে গেছে তেমন গরুর পরিমাণও কিন্তু কমে গেছে। তো কাকিমা ওদিকে পুজো করতে ব্যস্ত গোয়ালে, আমি আমার বাড়ি ফিরে এলাম, দেখছি মা কী কী রান্না করছে। দেখো, এটাই আমাদের রান্নাঘর। আমি কিন্তু যত রান্নার ভিডিও বানাই এই গ্যাসের ওভেনে এখানেই করি, আর বাকিটা মাঝে মাঝে উনুনে করি। তো মা দেখছিলাম ঠাকুরের উদ্দেশ্যে মানে তিনি পটল ভেজে ফেলেছেন, তারপরে আরও যা যা সবজি ওনার ভাজার কথা বলেছেন সব কিন্তু তার ভাজা হয়ে গেছে। আসলে মায়ের ঠাকুরের বাসন টাসনগুলো আলাদা থাকে, তো ওই জন্য আলাদা করে আগে রান্নাবান্না করে নিচ্ছিলেন। তারপরে দেখি বাবা বাজার থেকে মুরগি নিয়ে এসছে। তো এখানে বাবা সব গোটা মুরগি নিয়ে এসেছিলো, কারণ আজকে মুরগি দোকানে প্রচণ্ড ভিড় থাকে, তো মুরগি কেটে আনাটা খুব চাপের হয়ে যায়। তো বাড়িতে বাবাকে বলেই দিয়েছিলাম যে যদি ভীষণ দেরি হয়ে যায় তাহলে তুমি গোটা মুরগি নিয়ে চলে আসবে, আমি মুরগিগুলোকে কেটে দেবো। তো বাবা এখানে 3টে মুরগি এনেছিল, যার ওজন প্রায় 7.5 কিলো মতো ছিল। তো মুরগি কাটার দায়িত্ব বরাবরই আমার উপরে থাকে, কারণ আমি মুরগির মাংস খেতে ভীষণ ভালোবাসি। আমার বেশিরভাগ রান্নার ভিডিওগুলোতে কিন্তু মুরগির মাংস থাকে, আর এই যত মুরগির মাংস গোটা আনা হয় বাড়িতে সবটা কিন্তু আমি কাটি, কারণ আমার মা নিরামিষভোজী। মা তো মুরগির মাংস খাওয়া দূর, তিনি হাতও দেন না, মানে এক কথায় ছুঁয়ে দেখেন না। তো সেই মুরগির মাংস কাটা কিংবা রান্না করা সবটা কিন্তু আমার উপরেই থাকে। আর মুরগির মাংস কাটতে গিয়ে যেটা আমার প্রধান এবং সবথেকে বেশি ভয়ের জায়গা, সেটা হচ্ছে যে এই মুরগির পেট থেকে পিত্তাশয়টাকে আলাদা করে দেওয়া, কারণ পিত্তাশয় না আলাদা করলে পুরো মাংসটা কিন্তু তেতো হয়ে যায়। তাই প্রথমে আমি খুব সাবধানে এই পিত্তাশয় বা পিত্তিটাকে আলাদা করে দিই মুরগির পেট থেকে, তারপর বাকি মাংসগুলো আমি নিজের ইচ্ছা মতো কিন্তু কেটে নিই। তো পয়লা বৈশাখের দিনও কিন্তু সেই দায়িত্ব আমার উপর পড়েছিল, মুরগির মাংসগুলো কেটে সেগুলোকে ধুয়ে বেছে কিন্তু মুরগির মাংসটাকে রান্না করা। তো প্রথমে আমি এখানে মাংসগুলো কেটে নিচ্ছিলাম। মাংস কাটতে আমার ভীষণ ভালো লাগে। তো মাংস কাটার পরে সেগুলো ধুয়ে আমি যখন ঘাট থেকে ফিরছি, দেখছি ছেলের দল এখানে কিন্তু নিম হলুদ মাখতে শুরু করেছে। আমার সেজো কাকিমার 2 ছেলে মেয়ে অর্ঘ্য এবং বৃষ্টি, ওরা কিন্তু স্নানের জন্য নিম হলুদ সারা গায়ে মেখে কিন্তু একাকার করে ফেলেছে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম ওদের নিম হলুদ মাখতে কেমন লাগে, ওরা বলছিল ওদের ভীষণ ভালো লাগে। তো ওদের কাছ থেকে ঘুরে আমি দেখলাম আমারই এক কাকিমার ছেলে, তার নাম আবির, সে কিন্তু এখানে নিম হলুদ মাখছে, বেশ একটু গোলুমলু টাইপের, ওকে আমার বেশ ভালো লাগে। তো ও ওদেরই যে শিলনোড়াতে রান্নাবান্না হয় আর কি সবজি বাটার জন্য, সেখানেই কিন্তু নিম হলুদ মাখছিল। এটা করলে কি হয়, ওই নোড়াগুলো তিতো হয়ে যায়, সেই জন্য কিন্তু আমরা আলাদা একটা ছোট নোড়া ব্যবহার করি। আবির, কি করছিস?
এই তো নিম পাতা মাখছি। বাহ, ভাল লাগছে নিম পাতা হলুদ মাখতে। হ্যাঁ আজকে কি বলতো বাবির? আজকে এই তো বছরের প্রথম দিন। পয়লা বৈশাখ, তাই তো? হ্যাঁ টাটা। টাটা। এরপর আমি এখানে মাংস রান্না চড়িয়ে দিয়েছিলাম। মাংস রান্না করতে আমি ভীষণ ভালোবাসি। তো আমাদের পুরো মাংস রান্নাটাই কিন্তু মাটির উনুনে করেছিলাম। মা বসে বসে উনুনে জাল দিচ্ছিল, আর মাঝে মাঝে মা উঠে গেলে এই কাজটাও আমাকে করতে হচ্ছিল। তো পুরো মাংস রান্নার রেসিপির ভিডিওটা আমি পরে শর্টসে ছাড়বো, তোমরা কিন্তু দেখে নেবে। মাংস রান্না করার পরে নিম হলুদ মেখে আমরা স্নান করে ফেলি। তারপরে আমি আমার এই নস্টালজিয়াকে আরও একটু বাড়ানোর জন্য আমি কিন্তু কলা পাতা কাটতে চলে গেছিলাম, কারণ আমার খুব ইচ্ছা করছিল আজকে কলা পাতায় ভাত খাওয়ার জন্য। তো এখানে কলা পাতা কেটে এনে সমস্ত রকম ভাজা দিয়ে ভাত খাওয়ার পরে মানে আমার এত পেট ভরে গেছিলো যে প্রায় 2 পিস মাংস নিয়ে আমি কিন্তু এখানে ভাতটা খাওয়া শেষ করেছিলাম। তারপর সন্ধ্যাবেলা আমাদের এই মন্দিরে কিন্তু পয়লা গোষ্ঠর মেলা হয়। হ্যাঁ, আমরা পয়লা গোষ্ঠ বলি, কারণ মেলা কথাটা বহুল প্রচলিত হলেও এক্ষেত্রে কিন্তু আমরা মেলার পরিবর্তে গোষ্ঠ কথাটা ব্যবহার করি। তো এই দিন মন্দির বাজার যে শিব মন্দিরে আমি সন্ন্যাস গ্রহণ করেছিলাম সেই মন্দিরে কিন্তু ঠাকুর আসে বিভিন্ন জায়গা থেকে এবং মেলা বসে। তো আমি আমার বাড়ির ফ্যামিলি প্রত্যেকে কিন্তু মেলাতে গেছিলাম। বেশ ধুমধাম করে এখানে মেলা হয় এবং এখানে প্রচুর আতশবাজি পোড়ানো চলে। বহু জায়গা থেকে লোকজন কিন্তু এখানে আতশবাজি পোড়ানো দেখতে আসে এবং এটা কিন্তু ভীষণ একটা দক্ষিণ 24 পরগনা জেলার নামকরা একটা জায়গা যেখানে আতশবাজি পোড়ানো চলে আর কি। তো তোমরা যখন ভিডিওটা শেষের দিকে দেখবে তাহলে তোমাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে যে কেন আমি এটা দক্ষিণ 24 পরগনা জেলার শ্রেষ্ঠ বললাম। আর বিভিন্ন জায়গা থেকে যখন ঠাকুর নিয়ে আসে তারা কিন্তু মাইক বক্স বাজিয়ে ঠাকুর নিয়ে আসে। তো এটা দেখতে খুবই সুন্দর লাগে। প্রচুর লোকজন আসে নাচতে নাচতে ঠাকুর নিয়ে, তারা মন্দির পরিক্রমা করে। এদের সাথে আমরাও মন্দির পরিক্রমা করি। আর বহু লোকের এখানে ভিড় হয়, প্রচুর দোকান টোকান বসে। তো আমরা এখান থেকে যখন আসছিলাম তখন দেখলাম যে ঘোড়ার গাড়ি করেও কিন্তু এখানে রাধা গোবিন্দের বিগ্রহকে আনা হচ্ছে। প্রচুর লোক আসছে সেই ঘোড়ার গাড়ি টানার জন্য। তো ঘোড়ার গাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়েছিল, প্রচুর লোক হয়েছিল। আর এদের যে বক্স মাইক থাকে সেটা কিন্তু বেশ উন্নত মানের, মানে প্রচুর জোরে এরা গান বাজনা করে। তারপরে আমরা কিন্তু এখানে জিলিপি দোকান থেকে জিলাপি কিনে নিচ্ছিলাম। দেখো জিলাপির পেঁয়াজগুলো মানে মানুষের মনের থেকেও বোধহয় অনেক কম। যাই হোক, তো এখানে জিলিপি খেতে আমি ভীষণ ভালোবাসি। তো মা ওই জন্য জিলিপি নিচ্ছিলেন এখানে বাড়ির জন্য। তারপরে এখানে দেখছিলাম প্রচুর আতশবাজি ফাটছে। আর দেখো তোমরা ভিডিওটাতে তোমাদের সাউন্ডটা শোনাচ্ছি যে কত জোরে বাজি ফাটছে এবং কত সুন্দর লাগছে জিনিসটা দেখতে এবং শুনতে। একবার তোমরা শোনো। তোমার ভিডিওটা দেখে নাও। তবে এদের কোনো মার যায় না, মানে ভালো মানে। হ্যালো গাইস, তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে একদম ভুলো না। চলে দেখা হচ্ছে পরের ভিডিও।